হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমি এখন বর্তমান যে সময়টাতে রেকর্ড করছি, এটা হচ্ছে 2026-এর এপ্রিল মাসের ফার্স্ট উইক। তো রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে নতুন সরকার এসেছে। তো নতুন সরকারের জন্য আমার কিছু বা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিছু অবজারভেশন আছে, সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আমরা এখন যে সময়টা পার করছি সেটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা টাইম। ক্রিটিক্যাল টাইম কীভাবে বলবো, যারা আগে রাজনীতি করতেন, বিশেষ করে 2010-এর আগে যারা রাজনীতি করতেন, এদেরও 70% বা 50% এখনও রাজনীতি করছেন, বা রাজনীতির টপ লেভেলে তারাই আছেন এখন। আসলে যে দলেরই পদে থাকেন তারা উচ্চ পদেই আছেন, তাদের কথাতে দল চলে। এখন যে বড় প্রবলেমটা হচ্ছে যে তারা অনেক কিছু ম্যাচ করতে পারছেন না। এই জন্য তারা দেখা যাবে যে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, এই পুরাতন চিন্তার মানুষগুলো থাকার কারণে সেই দলই বিপদে পড়বে। কেন পড়বে আমি আপনাদেরকে বলি। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি নিরপেক্ষভাবে, এমন নয় যে আমি কোনো দলের অংশ, আমি কোনো এক্সিস্টিং দলের ওই যে ফারজানা ওয়াহেদ নামে একজন সিঙ্গার আছেন, উনি একটা কথা বলেন যে আমি সবসময় বিরোধী দল, আমি সরকারি দলেরও বিরোধী দল এবং বিরোধী দলেরও বিরোধী দল। তো ওনার কথাটা আমার ভালো লাগে। আসলে আমি তো একজন রাজনীতি নিয়ে পড়াশোনা করা ছাত্র। সো আমি জিনিসটাকে নিরপেক্ষ জায়গা থেকে স্টাডি করতে হয়। পৃথিবীটা এখন যে জায়গায় এসে পৌঁছেছে, 2010-এর আগে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, মানুষ পৃথিবীটা দেখতো না। আপনি মানুষকে যা বলতেন মানুষ তাই বিশ্বাস করত, এবং আপনি যদি বড় একটা ঢা মিথ্যা কথাও বলতেন রাজনীতির মাঠে, অনেক ক্ষেত্রে সেটা বাজার কেটে যেত। শারীরিক জোশে হোক, সাংগঠনিক জোশে হোক, সেটা চলে যেত। কিন্তু এখন সে চিন্তা যারাই করবেন তারা মূলত একটা বিপদে পড়বেন। কেন? এর এক নম্বর কারণ হচ্ছে মানুষের হাতে সকল তথ্য সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। একটা মানুষ যে বাংলাদেশের সবচাইতে প্রান্তিক অঞ্চলে আছে, একটা টিনেজার যে একদম ধরুন বান্দরবানের লামাতে আছে, সেও দেখতে পাচ্ছে বর্তমানে কানাডার টরন্টোতে কী হচ্ছে, ইউকেতে কী হচ্ছে এবং নিউজিল্যান্ডে কী হচ্ছে। সে তাদের জীবনযাত্রা দেখে, তাদের রাষ্ট্র ব্যবস্থা দেখে, তাদের নেতা দেখে, তাদের সমাজ দেখে। হ্যাঁ, তো আমাদের উন্নত বিশ্বের সকল মানুষের সাথে সে যোগাযোগ না করলেও তাদের লাইফস্টাইল সে দেখে, এবং তারা কি ধরনের একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেটা তার ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমার দেশটাও একটা মানবিক রাষ্ট্র তো হোক। এই যে একটা বিষয়, এই একটা কারণেই কিন্তু রাজনীতির প্রেক্ষাপট আগের মতো আর চলবে না। এখন আপনি জুলাইয়ের মতো একটা বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এটার পিছনে একটা কারণই ছিল, আগের মতো করে চাইলেও মানুষ কি করতে পারে না, যে আগের মতো করে আপনি রাজনীতি পরিচালনা করবেন এই আশাটা করলেই আপনি আর কি রাজনীতি করতে পারবেন না। যে ভুলটা আগের সরকারও করেছিল, সে একই ভুল যদি বর্তমান বা ভবিষ্যতের সরকারগুলো করে, তারা বেশি দিন টিকতে পারবে না। এখন ধরুন আপনি নির্বাচনের আগে মানুষকে একরকম কথা বললেন, আর নির্বাচনের পরে গিয়ে আপনি এমন কথা বললেন যে মনে হবে যে আকাশ পাতাল কথা বলে বলছেন, যে মানে মনে হচ্ছে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই ধরনের স্ট্র্যাটেজিতে রাজনীতি আর কখনোই চলবে না।
তো দ্যাটস ওয়াই আমাদেরকে পলিটিক্যাল প্যারাডাইম শিফট করতে হবে এক্সিস্টিং দলগুলোর ক্ষেত্রে। বিশেষ করে আপনাদের পুরাতন প্রজন্মের মানুষগুলোকে নিয়ে আপনারা একটু বসতে হবে এই কারণে যে তারা পুরাতন দিনের মতো করে চিন্তা করেন। তারা নির্বাচনের আগে একটা কথা বললেন এরকম, নির্বাচনের পরের দিন হঠাৎ করে তাদের মেরু চেঞ্জ করে ফেললেন। তারা বললেন যে না, এটার বিরুদ্ধে কথা বললেন উল্টা, যেটা নির্বাচনের আগে বললেন যে উনি এটা ভালো, আর নির্বাচনের পরে বললেন যে এটা ভালো নয়। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে দিন শেষে আপনার রাজনৈতিক জায়গাটা আপনি হারিয়ে ফেলবেন। এটা সিনিয়র হোক জুনিয়র হোক রাজনীতিবিদ যারা আছেন তাদের গ্রাউন্ডটা তারা হারিয়ে ফেলবেন। তারা যদি চিন্তা করেন যে আমরা তো ক্ষমতায় আছি, আমরা এটা সেটা করে ফেলবো, এটা তারা ভুল করছেন। এবং যে রাজনৈতিক দল এই ভুলটা আবার করতে যাবে তাদের হায়াত আমার মনে হয় যে এখন আর 1 থেকে 2 বছরের বেশি হবে না। তো এখন মানুষ একটা মানবিক সমাজ চায়, সত্যবাদী ন্যায়নিষ্ঠ সমাজ চায়। আপনি যদি এটা উপহার না দিতে পারেন, মানুষ বেশি দিন আপনাকে সহ্য করবে না। যেটা 2010-15 আগে হয়তো বা হওয়া সম্ভব ছিল। যদিও বাংলাদেশের ইতিহাসে তার আগেই কোনো দল, 2010-এর আগে কোনো দল আসলে 2 বারের বেশি ক্ষমতায় ছিল বলে আমার মনে পড়ে না। মানে গণতান্ত্রিক কোনো দল, বিশেষ করে নির্বাচনের মাধ্যমে আসা। আর পরে যা 2010-এর পরে যেটা হয়েছে সেটা তো আমরা জানা আছে, সেটা তো গণতান্ত্রিক উপায় ছিল না। তো যাক, হোয়াট এভার, যে জন্যই বলছি যে আপনারা যারা আছেন তারা নতুন করে রিথিঙ্ক করেন, যে বিশেষ করে হিতে বিপরীত কথা বলা ঠিক হবে না। বিশেষ করে বর্তমানে যে একটা সমস্যা হচ্ছে যে পার্লামেন্টে দেখা যাচ্ছে যে এক ধরনের আলোচনা আসতেছে যে আমি গণভোট মনে হচ্ছে যে মানদণ্ড নাই, পৃথিবীতে নাই, এ ধরনের একটা আলোচনা হচ্ছে। তাহলে এই ভোটটা না নিলেও পারত। এবং যেহেতু এটা নিয়ে ফেলছে, জনরাই তৈরি হয়ে গিয়েছে, এখন যে দলই এর বিরুদ্ধে একদম ডাইরেক্ট অ্যাকশনে যাবে সে জনগণের কাছে কালার হয়ে যাবে। আমি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করছি না এখন পর্যন্ত, বিকজ আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষের লোক নই। বিশেষ করে আমি সবারই বিপক্ষের লোক, বুঝতে পারছেন। তো যাই হোক, আমার কাজ হচ্ছে রাজনীতি নিয়ে স্টাডি করা, নর্থে যে আমি কারো পক্ষে কথা বলা। তো এই জন্য আমার কিছুটা প্রেসক্রিপশন বলতে পারেন, প্রেসক্রাইব করা যে হোয়াট শুড ইউ ডু। আপনি যদি চিন্তা করেন যে 2010-এর আগে রাজনীতি করবেন, 2015-এর আগে রাজনীতি করবেন, বা 2024-এর আগে রাজনীতি করবেন, তাহলে আপনি একই আস্থা করে গিয়ে পড়বেন এবং আপনার দলও একই রকমের লেবাস পাবে, একই রকমের অসম্মান পাবে যেটা আগের সরকার পাচ্ছে। মানুষ তারা ঘৃণিত হচ্ছে। তো এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বর্তমানে যারা নতুন করে সরকারে আসবেন বা ভবিষ্যতেও আসবেন বা বর্তমানে যারা আছেন তাদের করে বিনীত অনুরোধ, আপনারা কোনো বিষয়ে জনরায় হয়ে যাওয়ার পরে আপনারা সেটা ডিনাই করেন বা আপনারা যদি সেটা বাস্তবায়ন নাও করতে চান, সরাসরি এটাকে ডিনাই করতে যাবেন না। আপনারা একটা সিস্টেমেটিক পলিসিতে যান বা হচ্ছে এটা জনগণকে আগে ব্যাখ্যা করুন কেন আপনারা সেটা যাবেন না। কমিউনিকেটিভ থাকুন। যেমন জুলাই গণঅভ্যুত্থান কিন্তু হওয়ার কথাই ছিল না। আগের যে সরকার, তার প্রতি আমার একটু করুণা হয় যে এত ছোট কারণে তারা ক্ষমতা হারানো আসলে উচিত হয়নি। তা যে জিনিসটা শুধুমাত্র একটা আলোচনায় শেষ হয়ে যেতে পারতো, সেই জিনিসটা হচ্ছে দেখা গেছে যে এত বড় পর্যায়ে নিয়ে গেছেন আপনারা যে দেখা গেছে পরবর্তীতে আপনি ক্ষমতা হারাতে বাধ্য হলেন। তো এই জন্য সবার উপরে হচ্ছে আপনি, তার মানে তারা কমিউনিকেটিভ ছিল না। তারা যদি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে বসতো যে হোয়াট ইজ হ্যাপেনিং, আচ্ছা ঠিক আছে আমরা দেখি, আচ্ছা তুমি এটা চাচ্ছ, আমরা এটা নিয়ে আলোচনা করি, আমাদেরকে একটু সময় দাও, এই ধরনের একটা বিনয়ী সুলভ আচরণ যদি করতো তাহলে কিন্তু তারা বেঁচে যেত। এবং ভবিষ্যতের সরকারগুলোর জন্য এটাই প্রযোজ্য। আপনি বিনয় প্রদর্শন করবেন না, মানবিক সমাজ প্রতিষ্ঠা করবেন না, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন না, এ ধরনের একটা
উগ্র মনোভাব পোষণ করে থাকবেন, আপনি আপনি বেশি দিন টিকতে পারবেন না। আসলে সত্য, আপনি কোনোভাবেই টিকতে পারবেন না। তো এই জন্য আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান রাজনৈতিক দলগুলো যারা সরকারি দলে আছেন, বিরোধী দলে আছেন, তাদের দিকে একটা জিনিসই মেসেজ দেওয়া, আপনারা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আগান। রাজনীতিটাকে আর ব্যবসা হিসেবে দেখে আপনি বেশি দিন টিকতে পারবেন না। 100 কোটি টাকা, 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা ঢেলে পাওয়ারে চলে আসলেন আর দেশকে বিক্রি করে দিলেন, এই চিন্তা অনেক আগে যারা করেছে রাজনীতি তারা পেরেছে। বর্তমান জেনজি বা আলফা বিটা, আলফাটা আরো ভয়ঙ্কর হবে। যারা জেনজিরা যারা আন্দোলন করেছেন, আন্দোলন করার পরে যদি কেউ যদি রাজনৈতিক ফায়দা লুটে থাকেন, আপনাদের জন্য আলফা বিটারা আসতেছে। মানে আমি বলতে চাচ্ছি, লাস্কির বই আছে, লাস্কির বইয়ে প্রথম চ্যাপ্টারে একটা কথা আছে, বর্তমানে যারা আন্দোলনকারী, বর্তমানে যারা রিফর্মিস্ট, সংস্কারবাদী, তারাও একসময় কি হয়ে যায়, উগ্রবাদী হয়ে যায়। মানে তারাও একসময় কি হয়ে যায়, যে প্যাসিস্ট হয়ে যায়। ঠিক আছে, তারাও একসময় চিন্তা করে যে তাদের নীতিটাই ঠিক, তাদের নীতি চেঞ্জেবল না। সেজন্য আমি বলছি, বর্তমান জেনজি সমাজ যদি চিন্তা করেন যে আপনারা যদি ভুল করেন আপনাদেরকে কেউ দেখবে না, আপনাদের জন্য আলফা বিটারা আসতেছে, পরবর্তী যারা আছে তারা আসতেছে, পরবর্তী জেনারেশন আপনাদেরকে সংশোধন করতে আসতেছে। সো নিজের বিবেকের কাছে কোশ্চেন করে রাজনীতি করবেন, দেশের মানুষের উন্নয়নের জন্য করবেন। আমার সবচেয়ে কষ্ট লাগে, বাংলাদেশে এখন পর্যন্ত একটা দলও ক্ষমতায় আসেনি যারা কিনা দেশের মানুষ নিয়ে, দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে কাজ করেছে। They just do it as a business. সো আমি সাধারণ জনগণের কাতারে এসে দাঁড়িয়ে বলবো, দেশটাকে ভালোবাসুন। অ্যাটলিস্ট আগামী যে সময়গুলো আছে সেইটা সময়গুলো যদি বেশি না, বাংলাদেশ যদি 5টা বছর দেশের বাইরে কোনো টাকা পাচার না হয়, দুর্নীতিটা আস্তে আস্তে লাগামের মধ্যে চলে আসে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ টপ 20 ইকোনমির ভিতরে ঢুকতে 5 বছর লাগার কথা নয়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তলাবিহীন ঝুড়ি। আপনি যা ইনকাম করছেন তা দেখা যাচ্ছে যে পাচার হয়ে যাচ্ছে, তাই দেখা যাচ্ছে যে আপনি খারাপ কোনো কাজে ব্যয় হচ্ছে। বাংলাদেশের প্রবলেম সেই জায়গায়, এই জায়গাটায় একটু ফোকাস করতে হবে, আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ফোকাস করতে হবে। তাহলে বাংলাদেশের মতো সোনার দেশ, বাংলাদেশ টপ 20 ইকোনমির ভিতরে আগামী 5 বছরের ভিতরে প্রবেশ করবে। আর এই সময়টাতে দয়া করে রাজনৈতিক দলগুলোর প্রতি একটাই অনুরোধ, আপনারা ন্যায়হীন হয়ে পড়েন না, সাধারণ জনগণের কাছে কালার হয়ে যেন এমন কাজ করবেন না, তাহলে মানুষ আপনাদেরকে এমন একটা কর্নারে গিয়ে ফেলবে যে তখন দেখা যাবে যে আগামী 10-20 বছরের জন্য আপনার রাজনীতি করাটা কঠিন হয়ে পড়বে। যেটা হয়তো বা কিছু রাজনৈতিক দলের বর্তমানে ভাগ্যে মিটেছে, ভাগ্যে জুটেছে। সো এটা যেন না হয়। আমি চাই যারা ভুল করে ফেলেছে ভুল থেকে সবাই শিক্ষা নিক। ট্রাম্পীয় মতামত থেকে দূরে থাকুন। ট্রাম্প যেমন স্বেচ্ছাচারী, সেটা থেকে দূরে থাকুন। ট্রাম্পের ভাগ্য সে ধরনের কিছুই লেখা আছে। সো এই জন্য আমি বলি যে সবাই আসুন, দেশটাকে ভালোবাসি। আর আরেকটা বিষয়, তরুণ সমাজের প্রতি, ছাত্রদল, ছাত্রলীগ অথবা অন্য কোনো ছাত্র সংগঠন, ছাত্র শিবির, এই 3টে ছত্র ছাড়াই শুধুমাত্র দেশের ভালো করা যাবে এমন নয়। আপনারা এলাকা ভিত্তিক ভাবে তরুণ সমাজরা মিলে ঐক্য গড়ে তুলুন, নিজের আশেপাশের বা নিজের এলাকাটাকে উন্নত করার দিকে ঐক্যবদ্ধ হন। আপনার এলাকার একটা রাস্তা সামান্য একটু ভাঙ্গা হয়ে গেছে, এটা যেন আরো না ভাঙে সেটার দিকে খেয়াল রাখুন। আপনি প্রশাসনের দিকে তাকিয়ে আছেন, 1 ইঞ্চি বা 1 বিঘত জায়গা ভেঙেছে, এটা প্রশাসনের দিকে তাকাইতে তাকাইতে দেখা গেছে এটা 10 হাত ভেঙে গেছে। আপনারা সবাই মিলে, আমি জানি তারুণ্যের উপরে শক্তি নাই,
আপনারা সবাই মিলে যদি এই এক বিগত রাস্তাটাকে সাথে সাথে বাধাই করে ফেলেন, এটা প্রশাসনের দিকে তাকানোর কিছু নাই। আপনি আপনার আশেপাশের সমাজে যে সমস্যাটা আছে সেটা আপনি তৎক্ষণাৎ সলভ করার ট্রাই করুন। দেশটাকে ভালোবাসুন। জাপান আজকে উন্নত দেশ এভাবে হয়নি, তারা তাদের দেশটাকে ভালোবেসেছে বলে উন্নত হয়েছে, ধুম করে হয়ে যায়নি। তো এই জন্য একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই আপনারা সংগঠিত হইয়েন না। এলাকা ভিত্তিকভাবে আপনার এলাকায় যেন হয় বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এলাকা, সেটাকে কেন্দ্র করে রাজনীতি করুন, সেটাকে কেন্দ্র করে নিজেরা ঐক্যবদ্ধ হন, দল মত নির্বিশেষে এলাকা ভিত্তিকভাবে আপনারা ঐক্যবদ্ধ হন। চিন্তা করেন যে আমি আমার এলাকাটাকে বাংলাদেশের শ্রেষ্ঠ এলাকা বানাবো। এর জন্য তরুণরা একত্রিত হন। রাজনৈতিক দলের দিকেও তাকানোর দরকার নেই এবং প্রশাসনের দিকেও তাকানোর দরকার নেই। আপনারা ওটা করবেন, সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দেবেন। সবার আগের অ্যাকশন যেন আপনার হয়, আমার হয়। আপনার আশেপাশে দরিদ্র মানুষটার দিকে হাত বাড়িয়ে দেন, দ্যাটস এনাফ। দেখবেন যে রাজনৈতিক দল তখন একটা প্রেশারে পড়বে এবং সরকারও প্রেশারে পড়বে যে আমাকে আরও বেশি করতে হবে। সো আপনার আমার দিক থেকেও কিন্তু সংশোধিত হতে হবে। আপনি যদি চিন্তা করেন শুধু সরকারি সংশোধিত হতে হবে, এমন নয়। ভালো থাকবেন। অনেক আবেগের কথা বললাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।